সমুদ্র সৈকতে শুয়ে থাকার একটা দারুণ স্বপ্নের কথা একটু ভাবা যাক। মাথার উপর নীল আকাশ, সামনে বিশাল সমুদ্র, হাতে একটা ঠান্ডা পানীয়, আর ঠিক সেই মুহূর্তে স্মার্টফোনে একটা নোটিফিকেশন এলো। অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। একদম, মানে কোনো কাজ না করেই স্বয়ংক্রিয়ভাবে প্যাসিভ ইনকাম বা স্বয়ংক্রিয় আয়ের এই যে স্বপ্নটা, অনলাইনে কেরিয়ার গড়ার ক্ষেত্রে এটা বোধহয় সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। যারা অনলাইনে স্বাধীনভাবে কাজ করার কৌতূহল রাখেন, তাদের কাছে এই দৃশ্যপটটা কিন্তু খুবই পরিচিত এবং আকর্ষণীয়। হ্যাঁ, তা তো বটে। মানে এই প্যাসিভ ইনকাম শব্দটার মধ্যেই এক ধরনের জাদু কাজ করে। সাধারণ একটা ধারণা হলো, একবার একটা সিস্টেম দাঁড় করিয়ে দিলেই হলো, তারপর সারা জীবন শুধু আয় আসতে থাকবে। শুয়ে শুয়ে টাকা আসবে। রাইট। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে একটা বিশাল সেতু রয়েছে, সেটা অনেক সময় আড়ালে থেকে যায়। আমাদের আজকের সোর্স ম্যাটেরিয়ালগুলোর গভীরে গেলে দেখা যায়, এই স্বয়ংক্রিয় আয়ের পেছনে আসলে রয়েছে মাসের পর মাস, মানে এমনকি বছরের পর বছর ধরে করা নিখুঁত পরিকল্পনা আর পরিশ্রমের একটা বিশাল মেকানিজম। আর আমাদের আজকের এই ডিপ ডাইভের মূল মিশনটা কিন্তু ঠিক এখানেই। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সেই প্রকৃত বাস্তবতাগুলো আজ আমরা ধাপে ধাপে আনপ্যাক করব। খুবই দরকারি একটা বিষয়। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পেছনের বিজ্ঞান, ট্রাফিক জেনারেট করার ফ্রি উপায়, আর দেশীয় প্ল্যাটফর্ম মানে ধরুন দারাজ থেকে শুরু করে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অ্যামাজনে কাজ করার সঠিক নিয়মগুলোর একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজ আমরা করব। যারা তথ্যবহুল জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য এই আলোচনাটা ইনফরমেশন ওভারলোড না হয়ে একটা শর্টকাট গাইড হিসেবে কাজ করবে। দারুণ। তো এই আলোচনাটা শুরু করার আগে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মূল কাঠামোটা একটু পরিষ্কার হওয়া দরকার। সহজ কথায় বলতে গেলে এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে তৃতীয় পক্ষ হিসেবে অন্য কোনো কোম্পানির পণ্য প্রমোট করে কমিশন অর্জন করা হয়। রাইট। এখানে সবচেয়ে বড় সুবিধাটা হলো পণ্য তৈরি করা বা সেটা নষ্ট হওয়ার কোনো ঝুঁকি বা দায়ভার মার্কেটারের থাকে না। ইনভেন্টরি কোথায় রাখা হবে, প্রোডাক্টের মেয়াদ শেষ হয়ে গেল কিনা, এসব নিয়ে একদম কোনো দুশ্চিন্তা নেই। আচ্ছা, ঠিক এই জায়গাটিতেই কিন্তু অনেকে ড্রপশিপিংয়ের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংকে গুলিয়ে ফেলেন, কারণ দুটো মডেলেই নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে না। হ্যাঁ, খুব কমন একটা কনফিউশন এটা। কিন্তু পার্থক্যটা বেশ বড়। মানে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অনেকটা একজন মুভি রিভিউয়ারের মতো। একজন রিভিউয়ার শুধু ভালো বা খারাপ সিনেমার কথা সবাইকে জানান, তার রিভিউ পড়ে দর্শক সিনেমা দেখলে সেখান থেকে একটা কমিশন আসে। অন্যদিকে ড্রপশিপিং হলো আজ তো একটা সিনেমা হলের মালিক হওয়া। একদম তাই। এই রূপকটা আসলে মূল পার্থক্যটা খুব সুন্দরভাবে ধরিয়ে দেয়। কারণ ড্রপশিপিংয়ে লাভের মার্জিন অনেক বেশি থাকে, ধরুন প্রায় 30 থেকে 50% পর্যন্ত, যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কমিশন সাধারণত 3 থেকে 30% মধ্যেই সীমাবদ্ধ থাকে। আচ্ছা। কিন্তু ওই যে বললেন সিনেমা হলের মালিক হওয়ার মতো, ড্রপশিপিংয়ে কাস্টমার সার্ভিস, প্যাকেজিং আর রিফান্ডের পুরো ঝামেলাটা নিজেকেই পোহাতে হয়। সরবরাহকারী যদি খারাপ পণ্য পাঠায়, তবে গ্রাহকের ক্ষোভ সরাসরি বিক্রেতার উপর এসে পড়ে। বাপরে, সেটা তো একটা বিশাল প্রেশার। তা তো বটেই। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের স্কেলেবিলিটি বা সহজে সম্প্রসারণযোগ্যতার বিষয়টা ঠিক এখানেই ড্রপশিপিংকে ছাড়িয়ে যায়। লজিস্টিক্সের কোনো চিন্তা না থাকায় একজন মার্কেটার চাইলে একই সাথে 10টা ভিন্ন ভিন্ন নিশে বা ক্যাটেগরিতে কন্টেন্ট তৈরি করতে পারেন। লজিস্টিক্সের ঝামেলা নেই বলেই হয়তো নতুনদের কাছে এটা এত আকর্ষণীয় মনে হয়, কিন্তু এখানেই বোধহয় সবচেয়ে বড় ফাঁদটা লুকিয়ে আছে, তাই না? তা বলতে পারেন। অবাস্তব আয়ের লক্ষ্য নির্ধারণ করে খুব দ্রুত হাল ছেড়ে দেওয়াটা একটা সাধারণ প্রবণতা। সোর্সে যা দেখলাম, একটা অ্যামাজন নিশ সাইট দাঁড় করাতে নাকি 6 থেকে 12 মাস সময় লাগতে পারে। হ্যাঁ, এমনকি ভালোভাবে প্রতিষ্ঠিত করতে 1.5 থেকে 2 বছর পর্যন্ত সময় লেগে যায়। শুধু কি সময়ে, খরচের একটা সুনির্দিষ্ট ব্রেকডাউন দেখলে বোঝা যায় এটা কোনো বিনা পুঁজির ব্যবসা নয়। এই ব্রেকডাউনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা অ্যাফিলিয়েট মার্কেটিংকে একটা শখ থেকে সিরিয়াস ব্যবসায় রূপান্তর করে। একটা আদর্শ নিশ সাইট শুরু করার জন্য প্রায় $1800 একটা বাজেটের কথা সোর্সে উল্লেখ করা হয়েছে। এই খরচের প্রতিটা খাতের পেছনে কিন্তু একটা লজিক আছে। আচ্ছা, চলুন হিসাবটা একটু মিলিয়ে দেখি। একটা ডোমেইন ও হোস্টিংয়ের জন্য প্রায় $50, থিম এবং প্লাগইনের জন্য $100, এরপর আসে নিশ অডিট করতে $100 আর কিওয়ার্ড রিসার্চের জন্য $450। বেশ বড় একটা অ্যামাউন্ট। এরপর সাইট ডিজাইন ও কন্টেন্ট পাবলিশের জন্য $300,
কমপক্ষে 30,000 শব্দের সাধারণ কন্টেন্টের জন্য $600 আর সাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য আরও $200। সব মিলিয়ে প্রায় $1,800 এই বিশাল বাজেট। রাইট। আর যদি কন্টেন্টগুলো নেটিভ রাইটার দিয়ে লেখানো হয় বা অফ পেজ এসইওর জন্য কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং করা হয়, তবে তো এই খরচ আরও অনেক বেড়ে যাবে। একদম। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো কিওয়ার্ড রিসার্চ এবং কন্টেন্টের পেছনে সবচেয়ে বেশি বাজেট, প্রায় $150 বরাদ্দ করা হয়েছে। এর কারণ হলো ওয়েবসাইটের ভিত্তি হচ্ছে এই দুটো বিষয়। ভুল কিওয়ার্ড বাছাই করলে $1,000 কন্টেন্ট লিখেও কোনো লাভ হবে না, কারণ সেখানে তো কোনো ক্রেতাই আসবে না। ঠিক। আবার কিওয়ার্ড ভালো হলেও কন্টেন্ট যদি মানসম্মত না হয়, তাহলেও ভিজিটর এসে ফিরে যাবে। কিন্তু এখানেই তো বড় একটা প্রশ্ন জাগছে আমার। ওকে, চলুন বিষয়টা একটু ক্রিটিক্যালি দেখা যাক। যদি একটা সাইট দাঁড় করাতে $1,800 ইনভেস্ট করতে হয় আর 1 থেকে 2 বছর এক টানা সময় ও শ্রম দিতে হয়, তবে এটাকে কি সত্যি সহজে প্যাসিভ ইনকাম বলা যায়? এই দীর্ঘ সময় ধরে মাটি খুঁড়ে এরপর যদি পানি বেরোয়, তবে একে প্যাসিভ বলা কতটা যৌক্তিক? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। এটা আসলে একটা দীর্ঘমেয়াদী অ্যাসেট বা ডিজিটাল সম্পদ তৈরির প্রক্রিয়া। শুরুতে এটা মোটেও প্যাসিভ নয়, বরং অত্যন্ত অ্যাক্টিভ একটা কাজ। ধরুন একটা বাড়ি নির্মাণের মতো, ভিত্তিস্তম্ভ স্থাপন থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তখন তো আর প্যাসিভ থাকে না। একদম না। কিন্তু একবার বাড়িটা তৈরি হয়ে গেলে আর ভাড়াটিয়ে উঠে গেলে সেখান থেকে নিয়মিত যে আয় আসতে থাকে সেটা প্যাসিভ। ঠিক তেমনি একবার যখন সাইটটা সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় জায়গা করে নেয় আর মানসম্মত ট্রাফিক আসতে শুরু করে, তখন আয়ের চাকাটা স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে থাকে। বুঝতে পেরেছি। আর এই দীর্ঘমেয়াদী সফলতা ধরে রাখার মূল ইঞ্জিনটাই হলো এসইও এবং একটা নিখুঁত কন্টেন্ট স্ট্র্যাটেজি। ওয়েবসাইটের মতো একটা ডিজিটাল সম্পদ তৈরি করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেখানে দর্শনার্থী বা ট্রাফিক নিয়ে আসা। তো ট্রাফিক আনার জন্য তো অর্গ্যানিক এসইওর কোনো বিকল্প নেই। আর এই এসইওর একেবারে শুরুতেই আসে সার্চ ইনটেন্ট বা ব্যবহারকারীর খোঁজার উদ্দেশ্য বোঝার বিষয়টা। হ্যাঁ, এই সার্চ ইনটেন্ট বুঝতে না পারাটা অনেক মার্কেটারের ব্যর্থতার মূল কারণ। ইনটেন্ট মূলত 3 ধরনের হয়। প্রথমটা হলো ট্রানজ্যাকশনাল, যেখানে ব্যবহারকারী সরাসরি কেনার উদ্দেশ্য নিয়ে সার্চ করেন। যেমন ধরুন বাই iPhone 15 অনলাইন। রাইট। এই কিওয়ার্ডগুলোতে প্রতিযোগিতা সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয়টা হলো কমার্শিয়াল, যেখানে ব্যবহারকারী বিভিন্ন পণ্যের তুলনা বা রিভিউ দেখতে চান। আচ্ছা, যেমন বেস্ট রানিং শুজ ফর উইমেন, এরকম কিছু। একদম তাই। আর তৃতীয়টা হলো ইনফরমেশনাল, যেখানে মূলত তথ্য বা সমাধান খোঁজা হয়। যেমন ধরুন কিভাবে দৌড়ানোর সময় হাঁটুর ব্যথা কমানো যায়। এই বিভিন্ন ইনটেন্টের কন্টেন্টগুলোকে ওয়েবসাইটের ভেতরে সাজানোর জন্য একটা বিশেষ আর্কিটেকচার ব্যবহার করা হয়। সোর্সে যাকে বলা হচ্ছে সিলো স্ট্রাকচার। হ্যাঁ, সিলো স্ট্রাকচার। এখানে কন্টেন্টের রেশিও নাকি হতে হবে 1:3, মানে সাইটে যদি একটা মানি আর্টিকেল বা প্রোডাক্ট রিভিউ থাকে, তবে তার সাথে 3টে ইনফো বা তথ্যমূলক আর্টিকেল থাকতে হবে। হ্যাঁ, এটাই নিয়ম। এই সিলো স্ট্রাকচার ব্যাপারটাকে একটা বিশাল লাইব্রেরির সাথে তুলনা করা যেতে পারে। লাইব্রেরির বইগুলো যদি এলোমেলো থাকে, তবে পাঠকরা দামি বই খুঁজে পাবেন না। কিন্তু যদি নির্দিষ্ট নিয়মে গুছিয়ে রাখা হয়, তবে পাঠকদের খুব সহজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর দিকে, মানে মানি আর্টিকেলের দিকে গাইড করে নিয়ে যাওয়া যায়। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। এই লাইব্রেরি গোছানোর মেকানিজমটা মূলত কাজ করে ইন্টারলিঙ্কিংয়ের মাধ্যমে। যখন একটা ইনফরমেশনাল আর্টিকেলে কেউ ওই হাঁটুর ব্যথা কমানোর উপায় পড়তে আসেন, তখন আর্টিকেলের ভেতরে প্রাসঙ্গিকভাবে সেরা রানিং শুয়ের রিভিউ আর্টিকেলের লিঙ্ক দেওয়া থাকে। ও আচ্ছা। হ্যাঁ, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের ক্রলার বটগুলো যখন ওয়েবসাইটটা স্ক্যান করে, তখন তারা এই ইন্টারলিঙ্কিং দেখে বুঝতে পারে যে সাইটটাতে শুধু বিক্রি করার জন্যই নয়, বরং ব্যবহারকারীদের সাহায্য করার জন্য প্রচুর তথ্য রয়েছে। এতে পুরো ওয়েবসাইটের অথরিটি বা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এই ক্রলার বটগুলো কিভাবে কন্টেন্ট পড়ে তার দারুণ একটা উদাহরণ আমাদের সোর্সে রয়েছে। অন পেজ এসইওতে হেডিং ট্যাগ বা H1 থেকে H4 এর ব্যবহার অত্যন্ত সুনির্দিষ্ট হতে হয়। ধরুন একটা ওয়েবসাইটের মূল টপিক হলো বিড়াল। ওকে। এক্ষেত্রে আর্টিকেলের প্রধান শিরোনাম বা H1 ট্যাগ হবে বিড়াল সম্পর্কিত। এরপর সাব টপিক হিসেবে সাদা বিড়াল হবে H2 ট্যাগ।
বুঝতে পারছি। এরপর আরও গভীরে গিয়ে ঢাকা জেলার সাদা বিড়াল হবে H3 ট্যাগ, আর একদম নির্দিষ্ট করে ধানমন্ডি এলাকার সাদা বিড়াল হবে H4 ট্যাগ। এই যে হায়ারার্কি বা স্তরবিন্যাসটা বললেন, এটা সার্চ ইঞ্জিনকে কন্টেন্টের গভীরতা বুঝতে সাহায্য করে। গুগল বট তো আর মানুষের মতো লাইন ধরে পড়ে না, তারা এই হেডিং ট্যাগগুলো দেখে পুরো আর্টিকেলের একটা ম্যাপ তৈরি করে নেয়। পাশাপাশি সঠিক কিওয়ার্ড খুঁজে বের করাটাও এখানে বিশাল ভূমিকা রাখে। সেটা তো অবশ্যই। ম্যাঙ্গলসের KW ফাইন্ডার বা সার্চ চেকারের মতো টার্গেটেড টুলস ব্যবহার করে লং টেল কিওয়ার্ড খুঁজে বের করা হয়। এই লং টেল কিওয়ার্ডের কনসেপ্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে ধরুন ল্যাপটপ লিখে সার্চ করলে তো লাখ লাখ রেজাল্ট আসবে, যা একটা শর্ট টেল কিওয়ার্ড। কিন্তু কেউ যদি অটোক্যাড ডিজাইনের জন্য সেরা বাজেট ল্যাপটপ লিখে সার্চ করে, তখন প্রতিযোগিতা অনেক কমে যায়। রাইট। লং টেল কিওয়ার্ডগুলোতে ভিজিটর কম আসলেও কনভার্সন রেট বা বিক্রির সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ যিনি এত বড় লাইন লিখে সার্চ করছেন তিনি মূলত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি কি চান। একদম ঠিক বলেছেন। তবে এখানে গুগল অ্যালগরিদমের একটা বড় পরিবর্তনের কথা মাথায় রাখতে হবে। গুগল এখন শুধু কিওয়ার্ডের আধিক্য বা স্টাফিং পছন্দ করে না, তারা এখন কন্টেন্টের EEAT মানে এক্সপার্টিজ, এক্সপিরিয়েন্স, অথরিটি, ট্রাস্টওয়ার্থিনেস গাইডলাইনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মানে EEAT গাইডলাইন? হ্যাঁ, বিশেষ করে এক্সপিরিয়েন্স বা বাস্তব অভিজ্ঞতার বিষয়টা। যিনি রিভিউ লিখছেন তিনি কি আসলেই প্রোডাক্টটা ব্যবহার করেছেন, নাকি শুধু ইন্টারনেট থেকে তথ্য নিয়ে জোড়াতালি দিয়েছেন? প্রোডাক্ট ব্যবহারের নিজস্ব ছবি, সুবিধা অসুবিধার বাস্তব বিশ্লেষণ, এগুলো ছাড়া এখন গুগলের র্যাঙ্ক করা প্রায় অসম্ভব। বাপরে, SEO এবং ওয়েবসাইট নিয়ে এত দীর্ঘমেয়াদী কাজের কথা শুনে অনেকেই হয়তো ঘাবড়ে যেতে পারেন, বিশেষ করে যাদের নিজস্ব কোনো ওয়েবসাইট তৈরি করার মতো বাজেট নেই বা যাদের এত টেকনিক্যাল জ্ঞান নেই। তারা কিভাবে কাজ শুরু করবেন? এটা একটা খুব কমন দুশ্চিন্তা। এখানে একটা আশার আলো দেখা যাচ্ছে বিকল্প ট্রাফিক সোর্সগুলোতে। ওয়েবসাইট ছাড়াই যে সরাসরি মার্কেটিং করা যায় তার বেশ কিছু দারুণ কৌশল রয়েছে। হ্যাঁ, ওয়েবসাইট ছাড়া ট্রাফিক আনার জন্য মূলত বিভিন্ন সোশ্যাল আর কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মকে টার্গেট করা হয়। সোর্সে এমন 10টা ফ্রি ট্রাফিক সোর্সের কথা বলা হয়েছে, যার মধ্যে গ্যাব, ম্যাস্টোডন, মাইন্স, 9gag, পিন্টারেস্ট এবং স্লাইড শেয়ার উল্লেখযোগ্য। আচ্ছা, এই প্ল্যাটফর্মগুলোতে মিলিয়ন মিলিয়ন মাসিক ভিজিটর রয়েছে, অর্থাৎ ট্রাফিক বা দর্শক আগে থেকেই সেখানে উপস্থিত, শুধু তাদের মনোযোগ আকর্ষণ করতে হবে। কিন্তু একটা বড় সমস্যা হলো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করলে তো অ্যাকাউন্ট ব্যান বা সাসপেন্ড হওয়ার ঝুঁকি থাকে। সোশ্যাল মিডিয়াগুলো চায় না তাদের প্ল্যাটফর্ম থেকে ইউজাররা এক ক্লিকেই অন্য কোনো সাইটে চলে যাক। হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই ব্যান থেকে বাঁচার জন্য নাকি একটা বিশেষ কৌশল ব্যবহার করা হয়। কৌশলটা হলো একটা ব্রিজ বা ল্যান্ডিং পেজ তৈরি করা, মানে সরাসরি লিঙ্ক শেয়ার না করে গুগল সাইটস ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেওয়া যায়। সোশ্যাল মিডিয়া ট্রাফিককে প্রথমে সেই ল্যান্ডিং পেজে ডাইভার্ট করা হয়। ও, চালাকিটা বুঝতে পেরেছি। হ্যাঁ, ল্যান্ডিং পেজে প্রোডাক্টের বিস্তারিত তথ্য থাকে, আর সেখান থেকে তারা মূল অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে স্টোরে যায়। এতে সোশ্যাল মিডিয়ার রোবট সরাসরি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক দেখতে পায় না, ফলে অ্যাকাউন্টও নিরাপদ থাকে। দারুণ একটা সলিউশন। আরেকটা সৃজনশীল পদ্ধতি দেখলাম, PDF মার্কেটিং। চ্যাট GPT ব্যবহার করে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর একটা তথ্যবহুল গাইডলাইন বা আর্টিকেল তৈরি করা যায়। তারপর এরপর সেটাকে সুন্দর করে ডিজাইন করে PDF আকারে স্লাইড শেয়ার বা pdfcoffee.com এর মতো সাইটগুলোতে আপলোড করা হয়। PDF এর ভেতরে প্রাসঙ্গিক জায়গায় অ্যাফিলিয়েট লিঙ্কগুলো বসানো থাকে। এই PDF শেয়ারিং সাইটগুলোর নিজস্ব এত বিশাল অডিয়েন্স রয়েছে যে অর্গানিক্যালি সেখান থেকে ট্রাফিক জেনারেট করা সম্ভব। একদম তাই। আর এই কৌশলগুলোর কার্যকারিতা প্রমাণের জন্য একটা চমৎকার বাস্তব উদাহরণ সোর্সে উল্লেখ রয়েছে। এই ফ্রি ট্রাফিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কোনো ওয়েবসাইট ছাড়াই মাত্র 185টা ক্লিকের বিপরীতে 6টা অর্ডার সম্পন্ন করে $8.91 আয় করার একটা ঘটনা শেয়ার করা হয়েছে। বাহ, 185 ক্লিকে 6টা অর্ডার! হ্যাঁ, টাকার অঙ্কটা হয়তো খুব বড় নয়, কিন্তু এটা একটা বিশাল প্রুফ অফ কনসেপ্ট। এটা প্রমাণ করে যে লজিস্টিক বা টেকনিক্যাল বাধা থাকলেও সঠিক কৌশল প্রয়োগ করে জিরো বাজেটেও সেলস জেনারেট করা যায়।
বিকল্প ট্রাফিকের সাথে সাথে বিকল্প মার্কেটের বিষয়টা নিয়েও আমাদের কথা বলা উচিত। অ্যামাজনের মতো আন্তর্জাতিক মার্কেটে যেখানে প্রতিযোগিতা আকাশচুম্বী, সেখানে দেশীয় বাজারে কাজ করার সুযোগটা কিন্তু অনেক নতুন দিগন্ত উন্মোচন করে, বিশেষ করে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে। লোকাল মার্কেট। বাংলাদেশের মানুষের জন্য স্থানীয় ভাষায় কন্টেন্ট তৈরি করে দারাজের 10 মিলিয়নেরও বেশি পণ্য প্রমোট করার সুযোগ রয়েছে এখানে। দেশীয় বাজারের ক্রেতাদের মনস্তত্ত্ব একটু ভিন্ন হয়। স্থানীয় ভাষায় যখন কেউ রিভিউ পড়ে তখন সেখানে এক ধরনের আস্থা তৈরি হয়। দারাজের কমিশনের কাঠামোটাও বেশ আকর্ষণীয়, যা পণ্যের ক্যাটাগরির উপর ভিত্তি করে 1% থেকে 12% পর্যন্ত হয়ে থাকে। আমি তো দেখলাম কিছু ক্ষেত্রে সর্বোচ্চ 18% পর্যন্ত কমিশন পাওয়ার সুযোগ রয়েছে, যেমন ফ্যাশন বা লাইফস্টাইল পণ্যে কমিশন সাধারণত বেশি থাকে। হ্যাঁ, দারাজের এটা একটা বড় সুবিধা। দারাজের আরেকটা সুবিধা হলো এদের ইনসেন্টিভ বা বোনাস মডেল। মাসে 15টি বেশি পণ্য বিক্রি করতে পারলে বা শেয়ার করা লিঙ্কের মাধ্যমে কোনো নতুন ক্রেতা দারাজে প্রথমবার কেনাকাটা করলে অতিরিক্ত 1% বোনাস কমিশন যুক্ত হয়। আর সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হলো পেমেন্ট সিস্টেম। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের কোনো জটিলতা নেই। দারাজে ন্যূনতম মাত্র 1000 টাকা আয় হলেই সেটা সরাসরি লোকাল ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশের মাধ্যমে তুলে নেওয়া যায়। পেমেন্ট সিস্টেমের এই সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক মার্কেটে কাজ করার পর সেই টাকা হাতে পাওয়াটা অনেক সময় আলাদা একটা প্রজেক্টের মতো মনে হয়। অ্যামাজনের পেমেন্ট সেটআপের বিষয়টা দেখলে এটা পরিষ্কার হবে। সেখানে তো মনে হয় বেশ কিছু রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, অ্যামাজনে ন্যূনতম $10 আয় হলে পেমেন্ট রিলিজ হয়, কিন্তু সেই টাকা সরাসরি দেশে আনা যায় না। এর জন্য পেওনিয়ারের মতো একটা গ্লোবাল পেমেন্ট সলিউশনের প্রয়োজন হয়। আচ্ছা, অ্যামাজনে পেওনিয়ারের ইউএসএ ব্যাংকের রাউটিং নম্বর, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি যুক্ত করে ডাইরেক্ট ডিপোজিট অপশন সেট করতে হয়। চেক বা গিফট কার্ড অপশন ব্যবহার না করারই পরামর্শ দেওয়া হয় দেখলাম। একদম ঠিক। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো পেমেন্টের টাইমিং। অনলাইনে এত কষ্ট করে এসইও করে ট্রাফিক এনে সেল জেনারেট করার পর সেই টাকা হাতে পাওয়ার জন্য যে দীর্ঘ অপেক্ষা করতে হয়, সেটা রীতিমতো একটা মানসিক পরীক্ষা। একদম তাই। জানুয়ারিতে অর্জিত আয়ের পেমেন্ট অ্যামাজন রিলিজ করে মার্চ মাসের শেষের দিকে, মানে পুরো 2 মাস অপেক্ষা করতে হয়। সেটা ফেরত দিতে পারেন। যদি প্রোডাক্ট ফেরত আসে তবে সেই সেলের কমিশনটা বাতিল হয়ে যায়। এই রিটার্ন উইন্ডো পার হওয়ার পরই অ্যামাজন চূড়ান্ত হিসাব করে পেমেন্ট রিলিজ করে। ও, এখন লজিকটা বুঝতে পারছি। আচ্ছা, পেমেন্ট হাতে পাওয়ার আগে লিগ্যাল বা আইনি বিষয়গুলো ঠিক রাখাও কিন্তু অত্যন্ত জরুরি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে স্বচ্ছতা বজায় রাখাটা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং আইনি বাধ্যবাধকতা। সোর্স অনুযায়ী অ্যাফিলিয়েট সম্পর্কের কথা স্পষ্টভাবে প্রকাশ করা বা এফটিসি ডিসক্লোজার দেওয়া বাধ্যতামূলক। হ্যাঁ, এফটিসি বা ফেডারেল ট্রেড কমিশনের নিয়ম অনুযায়ী শ্রোতা বা পাঠককে পরিষ্কারভাবে জানাতে হবে যে কোনো নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে কিছু কিনলে কন্টেন্ট ক্রিয়েটর একটা কমিশন পাবেন। এটা আর্টিকেলের শুরুতে বা ভিডিও ডিসক্রিপশনে স্পষ্ট অক্ষরে লেখা থাকতে হয়। আর যদি কেউ এটা না দেয়, এই আইনি ডিসক্লোজার না দিলে আন্তর্জাতিক আইনে বিশাল অঙ্কের জরিমানা পর্যন্ত হতে পারে। তাছাড়া এই স্বচ্ছতা ক্রেতার মনে বিশ্বাসযোগ্যতাও তৈরি করে। ক্রেতার আস্থার কথা যখন এলো, তখন লিঙ্ক প্রেজেন্টেশনের বিষয়টা চলে আসে। লম্বা, এলোমেলো আর বিভিন্ন কোড মেশানো অসুন্দর অ্যাফিলিয়েট লিঙ্ক দেখলে স্বাভাবিকভাবে ক্রেতাদের মনে সন্দেহ তৈরি হয়। মনে হতে পারে এটা কোনো স্প্যাম বা হ্যাকিং লিঙ্ক। এটা খুব স্বাভাবিক একটা রিয়াকশন। এই সমস্যা সমাধানের জন্য লিঙ্ক ক্লোকিং বা লিঙ্ক ট্র্যাকিংয়ের কনসেপ্টটা ব্যবহার করা হয়। রাইট। থার্স্টি অ্যাফিলিয়েটসের মতো টুল ব্যবহার করে এই বড় লিঙ্কগুলোকে ছোট, ব্র্যান্ডেবল এবং পরিচ্ছন্ন করা হয়। মানে ধরুন, একটা বিশাল লিঙ্কের বদলে ওয়েবসাইটের নামের পর স্ল্যাশ দিয়ে প্রোডাক্টের নাম যুক্ত করে দেওয়া হয়। তবে লিঙ্ক ক্লোকিংয়ের সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে আছে ডেটা অ্যানালাইসিসের মধ্যে। তো এই ডেটা অ্যানালাইসিস আসলে কি কাজে লাগে? ডেটা অ্যানালাইসিস বা লিঙ্ক ট্র্যাকিং ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করা মানে হলো অন্ধকার ঘরে চোখ বন্ধ করে তীর ছোড়া। কোন লিঙ্কে কতগুলো ক্লিক পড়ছে, কোন লিঙ্ক থেকে বিক্রি হচ্ছে, ট্রাফিকরা কোন দেশের, আর কোন আর্টিকেলের লিঙ্ক একেবারেই কাজ করছে না, এই সব ডেটার ড্যাশবোর্ডে দেখা যায়। আচ্ছা, মানে পুরো ওয়েবসাইটের হেলথটা বোঝা যায়। একদম। এই তথ্যগুলো জানা থাকলে কৌশল পরিবর্তন করা সহজ হয়। একজন মার্কেটার তখন বুঝতে পারেন যে তার দর্শকরা হয়তো ল্যাপটপের রিভিউ পড়ছে বেশি, কিন্তু কিনছে আসলে ল্যাপটপের ব্যাগ। তখন তিনি ব্যাগের কন্টেন্টের বেশি ফোকাস করতে পারেন। ইন্টারেস্টিং।
এতক্ষণের এই পুরো ডিকনস্ট্রাকশন থেকে একটা বিষয় একেবারে স্ফটিকের মতো পরিষ্কার। অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো জাদুর কাঠি নয়। একটা লিঙ্ক শেয়ার করলাম আর অ্যাকাউন্ট ভারী হতে শুরু করলো। বাস্তবতা এর থেকে অনেক দূরে। হ্যাঁ, এটা একটা প্রপার ডেডিকেটেড বিজনেস মডেল। রাইট, সঠিক নিশ বা বিষয় নির্বাচন করা, এসইওর টেকনিক্যাল মেকানিজমগুলো বোঝা, সোশ্যাল মিডিয়ার বিকল্প ট্রাফিক সোর্সগুলো বুদ্ধি করে ব্যবহার করা এবং সর্বোপরি মাসের পর মাস ধৈর্য ধরে সিস্টেমটা দাঁড় করানো, এই সব কিছু সম্মিলিত রূপই হল সেই কাঙ্ক্ষিত প্যাসিভ ইনকাম। প্রতিটা ধাপ একে অপরের পরিপূরক। এসইও ভালো হলো কিন্তু কন্টেন্ট খারাপ, কিংবা কন্টেন্ট ভালো কিন্তু ট্রাফিক নেই, মানে যে কোনো একটা জায়গায় ঘাটতি থাকলে আয়ের চাকা ঘুরবে না। পুরো সোর্স মেটেরিয়ালকে বিশ্লেষণ করার পর আজকের আলোচনা শেষ করার আগে সম্পূর্ণ নতুন একটা ভাবনার বিষয় তুলে ধরতে চাই। আমরা বর্তমানে এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সব কিছু পরিবর্তন করে দিচ্ছে। সার্চ ইঞ্জিনগুলোর ধরন বদলে যাচ্ছে। এআই ওভারভিউজ। হ্যাঁ, গুগলের এআই ওভারভিউজ এখন সরাসরি সার্চ রেজাল্ট পেজেই ব্যবহারকারীদের প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়ে দিচ্ছে। ব্যবহারকারীকে কোনো ওয়েবসাইটে ক্লিক করে ভেতরে প্রবেশ করার প্রয়োজনই পড়ছে না। এটা একটা বিরাট শট। এই অবস্থায় একটা বড় প্রশ্ন কিন্তু সামনে আসে। ভবিষ্যতের ক্রেতারা কি আর 10 পাতার লম্বা রিভিউ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন? যখন এআই সেকেন্ডের মধ্যে সেরা ল্যাপটপে তুলনা করে দিচ্ছে, তখন প্রথাগত অ্যাফিলিয়েট সাইটগুলোর ভবিষ্যৎ কি? খুবই চিন্তার বিষয়। এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অ্যাফিলিয়েট মার্কেটার্সদের টিকে থাকতে হলে নিজেদের কন্টেন্টকে রোবোটিক, ফ্যাক্টশিট না করে কিভাবে আরও বেশি মানবিক, স্টোরি টেলিং নির্ভর আর একেবারে নিজস্ব অভিজ্ঞতা নির্ভর করে তুলতে হবে, তা নিয়ে নতুন করে ভাবার সময় কিন্তু এখনই চলে এসেছে। একেবারে পয়েন্টে হেড করেছেন। এআই হয়তো নিখুঁত তথ্য দিতে পারবে, স্পেসিফিকেশন বলে দিতে পারবে, কিন্তু একটা নির্দিষ্ট জুতো পরে 5 কিলোমিটার দৌড়ানোর পর পায়ের অনুভূতি কেমন হয় সেটা তো কোনো এআই বলতে পারবে না, তাই না? একদম ঠিক। মানুষের ব্যক্তিগত ব্যবহারের অভিজ্ঞতা আর মানবিক আবেগের জায়গাটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রতিস্থাপন করা সত্যি কঠিন। আগামী দিনে সেই মানবিক সংযোগ আর এক্সক্লুসিভ অভিজ্ঞতাই হবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার। ঠিক তাই। শুরুতে সমুদ্র সৈকতে শুয়ে প্যাসিভ ইনকাম করার যে স্বপ্নের কথা বলা হয়েছিল, সেটা অর্জন করা অবশ্যই সম্ভব। তবে সেই সৈকতে বসে যে ল্যাপটপটা দিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা হবে, সেই ল্যাপটপটা কেনার টাকা আর সৈকতে যাওয়ার খরচটা জোগাড় করার জন্য আগে 1 থেকে 2 বছর ডেস্কে বসে এই কঠিন পরিশ্রমের মেকানিক্সগুলো শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে। হ্যাঁ, কোনো শর্টকাট নেই এখানে। জাদুর কাঠি নেই, তবে অধ্যাবসায় আর সঠিক কৌশলের একটা পরিষ্কার পথ অবশ্যই আছে। আজকের এই ডিপ ডাইভটি এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো সোর্স আর নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে আমরা আবারও ফিরে আসব। বিশ্লেষণ চলতে থাকুক।